আসসালামু আলাইকুম। আজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর সেপ্টেম্বর 2021-এর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো দেখি এক দাগের অঙ্ক কি বলেছে। এক্স ভেরিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9। তারপরে বলছে আবার যে এক্স সমান 25 হলে ওয়াই এর মান কত তা তোমাদের কাছে বের করতে বলেছে। কোনটা এ অপশান হবে, না বি হবে, না সি এরটা হবে, না ডি। এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে বের করে দিতে হবে। তো এক্স ভেরিজেস ওয়াই স্কোয়ার এটা ভেদের অঙ্ক। তো দেখো এটা কি বলছে, এক্স ভেরিজেস ওয়াই, এক্স ভেরিজেস ওয়াই না ওয়াই স্কোয়ার, এবং ওয়াই সমান কত বলেছে 3, ওয়াই সমান 3। আর এক্স সমান কত বলেছে, এক্স সমান 9। তাহলে এইটার জন্য আমরা একটা ধ্রুবক পদ নেব। তাহলে এক্স সমান কে ইন্টু আমরা ওয়াই স্কোয়ার বলতে পারি। এখানে লিখতে পারো এটা 1 নম্বর, এটা কে অশূন্য, যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখবে অবশ্য। তাহলে ওয়াই সমান কত উল্লেখ করেছে 3 এবং এক্স সমান কত বলেছে 9। তাহলে এক্সের জায়গায় তোমরা 9 বসাও, সমান কে ইন্টু ওয়াইয়ের মানটা কত উল্লেখ করেছে 3, তাহলে 3 বসাও, তার মাথায় বর্গ সেটা বসিয়ে দিলে। তাহলে এইটা 9 সমান কে ইন্টু 3 3 9 বলতে পারো। এগুলো বা চিহ্ন দিতে পারো, ওয়ার দিতে পারো। তাহলে এটা ঘুরিয়ে নিলাম। তাহলে কে সমান এই 9টা উপরে যাবে, আবার এই 9টা এখানে আসবে। তাহলে অতএব কে এর মানটা কত বলে 1, কে এর মান হলো 1। আবার দেখো কি বলেছে, এক্স সমান যদি 25 হলে ওয়াই এর মান কত। তাহলে আবার কে এর মান আমরা কত বললাম, আবার 1 নম্বর সমীকরণে এটা বসিয়ে দাও। আবার কে সমান উল্লেখ পাওয়া গেছে 1, এক্সের মান উল্লেখ করে দিয়েছে 25, মানে ধ্রুবকটার মান আমরা পেয়েছি। হলে কি জিজ্ঞেস বলছে, ওয়াইয়ের মান কত, ওয়াই সমান তোমাদের কাছে জিজ্ঞেস করেছে ওয়াই সমান কত। আচ্ছা আমরা 1 নম্বর সমীকরণটাই আবার তুলব এইটা। তাহলে এক্স সমান উল্লেখ করেছে 1 নম্বরটা তুললাম। তাহলে এক্সের মান উল্লেখ করেছে কত 25, তাহলে এক্সের জায়গায় 25 বসাও, এক্সের জায়গায় 25 বসালাম। আর কে এর মানটা কত পেয়েছি, ধ্রুবকের মানটা পেয়েছি 1 ইন্টু ওয়াই স্কোয়ারটা কত, ওয়াই স্কোয়ারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, এটা ঘুরিয়ে রাখো, এদিকে ঘুরিয়ে রাখলাম। তাহলে এই 25টা ওদিকে গেল। তাহলে ওয়াই সমান কত হলো, ওয়াই সমান এই রুটটা এদিকে এলো। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে প্লাস মাইনাস 25, 5 5 5 25। তাহলে আমাদের ওয়াইয়ের ধনাত্মক মানটা বলেছে। তাহলে কোন অপশানটা হলো সেটা বুঝতে পেরেছো, ওয়াইয়ের মান কোনটা হচ্ছে এ। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগেরটা। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগেরটা। তাহলে তুমি উত্তর লিখতে পারো, অতএব অ্যান্সার এ, এইটা সঠিক উত্তর। তাহলে এ দাগেরটা অ্যান্সার। তারপরে কি বলছে দেখো, এ ও বি যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি হয় কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে। 450, 400, না 320, না 500 টাকা, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো দেখি। তাহলে এ দাগের অ্যান্সারটা কমপ্লিট হয়েছে। এ ও বি যথাক্রমে, তাহলে অনুপাতটা তোমরা করো, এ ইজ টু, এটা 2 দাগের অঙ্ক, এ ইজ টু বি সমান কত উল্লেখ করেছে 2500, এর মান 2500 ইজ টু বি এর মান কত উল্লেখ করেছে 2000, তাহলে এটা 2000।
তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটো। এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হলো? 5 5 25, এটাকে 5 দিয়ে ভাগ করলে 4 5 20। এটা অনুপাতের যোগফল করো, এটা অনুপাতের যোগফল করো। অনুপাতের যোগফল কত হবে? এই 5 আর এই 4 যোগ করো, তাহলে 5 যোগ 4 সমান কত হলো? 9। এবার আমাদের বলছে যে ক্ষতির পরিমাণটা কত বলেছে? ক্ষতির পরিমাণ উল্লেখ করে দিয়েছে 720 টাকা। 720 টাকা যদি ক্ষতি হয় তাহলে এর ক্ষতি হবে কত? তাহলে এ বলতে হলে এটা, আর এটা মানে এটা, তার মানে এটা এ এর মান, এটা বি এর মান। তাহলে বি এর মানটা কোনটা? 4। তাহলে এখানে তুমি লিখবা 720 টাকা থেকে বি এর ক্ষতি হয়। 720 টাকার মধ্যে বি এর ক্ষতি, বি এর ক্ষতি। তাহলে 720 টাকার মধ্যে বি এর ক্ষতি 720 ইন্টু বি কোনটা? 4, দুজন এর যোগফল ছিল 9। তাহলে এটা ভাগ করলে কত হয়? 8 9 72। 720 টাকা, তাহলে এটার যোগফল ছিল 9, তাহলে বি হচ্ছে 4, তাহলে 4/9। না, বি এর ক্ষতি বলেনি, এখানে এর ক্ষতি বলেছে, এর ক্ষতি বলেছে। তাহলে এ আমাদের এখানে 5/9 দিতে হবে, 5/9। বি বললে 4টা দিতাম, এ হচ্ছে 5। তাহলে 8 9 72, একটা শূন্য, তাহলে 5 8 40, তার সাথে দুটো শূন্য, 400 টাকা। তাহলে কোন দাগের অ্যান্সারটা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো বি দাগের অনুসারটা সঠিক উত্তর। তাহলে এখানে অ্যান্সার। এটা অবশ্য তোমাদেরকে বের করতে হবে না, তোমাদের জানা থাকলে শুধু প্রশ্নটা টিকে বি অপশান দিয়ে এটা তুলে দেবা, এটা করার প্রয়োজন নেই। অ্যান্সার বি দাগের, এটাই সঠিক উত্তর। তাই বলে অ্যান্সার বি বলে তুলে দিলে হবে না, অঙ্কটা টুকতে হবে, টুকার পর যেটা সঠিক উত্তর সেটা করবা পূর্ণ বাক্যে। এটা হলো বি দাগের অংশ, বুঝতে পেরেছো? তারপর 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি দুটো বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে চলো 3 দাগের অঙ্কটা দেখি। তিন দাগের দুটি বৃত্ত অঙ্কন করো। এটা একটা বৃত্ত অঙ্কন করছি, ভালোভাবে দেখো। এই একটা বৃত্ত, আর একটা বৃত্ত অঙ্কন করব। এই দুটো বৃত্ত অঙ্কন করা হলো। কোন বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে। তো এটা হচ্ছে সি, এই জায়গাটার নাম দাও সি। স্পর্শ করো এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এটা এ বিন্দু, এ, আর এটা বি বিন্দু স্পর্শক। স্পর্শক দুটি এ ও বি বিন্দুতে স্পর্শ করছে। দেখো এটা স্পর্শ করছে। সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এসি বি এর পরিমাপ হলো কোনটা? তাহলে কোণ এসি বি বলতে হলে এই কোণটা এ সি বি, এই কোণটার পরিমাপ এ সি বি, এই কোণটার পরিমাপ এ সি বি এর পরিমাপ। তাহলে এখানে আমরা একটা স্পর্শক, এটা অঙ্কন করলাম। দেখো এটা কেন্দ্র ছিল, এটাও কেন্দ্র ছিল, নাম বৃত্ত দুটোর কেন্দ্র। তাহলে এখানে আমরা একটা কিউব নাম দিলাম। তাহলে এই বিন্দুটাকে আমরা এটা যোগ করব, এটা এটা যোগ করলাম। তারপরে এইটা যোগ করলাম,
বেশ, দেখো এখানে এখানে আমরা নাম দিলাম পি, এখানে নাম দিলাম আর। তাহলে পি কিউ আর সি এটা একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। পি কিউ আর সি এটা একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, আবার এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের এ সি বি এর মান কত ডিগ্রি বলেছিল? 90 ডিগ্রি। তাহলে উত্তরটা কোনটা হচ্ছে? দেখো অপশান নাম্বার ডি। এটা লিখতে পারো কিন্তু লেখার প্রয়োজন নাই, সঠিক উত্তর এটা। তারপরেও আরেকটা হিসাবে তোমরা বের করতে পারো, সেটাও দেখিয়ে দিছি। তাহলে এখানে তুমি লিখতে পারো যে পি কিউ আর সি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, একটি বর্গক্ষেত্র উৎপন্ন করেছে, যার প্রত্যেকটি কোণের মান, অতএব প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি আমরা জানি? বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। প্রত্যেকটি কোণের মান সমান 90 ডিগ্রি। তাহলে অতএব তোমরা এখানে বলতে পারো যে পি সি আর এই কোণটা, মানে এই যে বর্গক্ষেত্র পি কিউ আর সি, এই যে বর্গক্ষেত্র, এটা হচ্ছে পি সি আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটার পরিবর্তে এ সি বিও বলতে পারি। অতএব কোণ এ সি বি সমান কোণ পি সি আর সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছিল যে পি এ সি বি এর মান, অতএব এ সি বি সমান 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? বেশ, তাহলে এটা হলো তোমাদের 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলেছিল সেটা বুঝতে পেরেছো অবশ্য। চলো এবার কয় নম্বর অঙ্কটা বলেছে? 4 নম্বরের অঙ্কটা কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে? তোমরা এখানে লেখা আছে, এটা দেখতে পাচ্ছ। এই অনুযায়ী অঙ্কটা চলো বের করে দেখাই। এগুলো প্রয়োজন নয় তোমাদের লেখার, যেটা সঠিক উত্তর সেটাই করবে। আচ্ছা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। নিরেট, এই নিরেট কথাটা বললেই এর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 3 পাই আর স্কোয়ার। এটা নিরেট অর্ধগোলক বললে, কিন্তু শুধু অর্ধগোলকের ক্ষেত্রফল আমরা কি জানি? 2 পাই আর স্কোয়ার। কিন্তু এখানে নিরেট কথাটা বলেছে, তার জন্য এই অঙ্কটা লিখে দেখো কি বলে, কীভাবে বের করা যায়। কিন্তু তোমরা যদি উত্তরটা জানো তবে এটা প্রয়োজন নাই, সরাসরি উত্তর করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধ, মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম আর সেমি। এখানে যেহেতু সেমিতে উল্লেখ করা আছে তোমরা সেমি বলবে। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধটা আমরা পেলাম আর সেমি। অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের, অর্ধগোলক বললে এটা যেহেতু নিরেট কথা বলেছে তাই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা সবাই জানো 3 পাই আর স্কোয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে এটা লেখো, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। আমরা ব্যাসার্ধটা আর সেমি ধরেছি, অতএব ক্ষেত্রফলটা পেলাম 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এটা হচ্ছে আমরা বের করলাম, ব্যাসার্ধ আর ধরেছিলাম তাই এটা হলো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আর ওদের দেওয়া আছে দেখো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই। তাহলে আমরা শর্ত মতে এটার সাথে এটা সমান বলতে পারি। তাহলে শর্তানুসারে 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই।
দেখো দুই সাইড থেকে পাই কেটে গেল, তাহলে এখানে আর স্কোয়ার সমান আমরা বলতে পারি 147/3। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, হাতে 1 2 থাকছে 27, 3 9 27, তাহলে এটা 49 পেলাম। তাহলে আর সমান আমরা বলতে পারি রুট অফ এই বর্গটার মাথায় গেলে 49-এর মাথায় রুট হলো। অতএব আর সমান তুমি বলতে পারো +-7, আমাদের ধনাত্মক মানটাই চেয়েছে, তাহলে কোনটা বলতে পারি? অতএব আর সমান 7 সেমি। তাহলে এই দেখো সি দাগের উত্তরটা সঠিক উত্তর। তোমরা অ্যান্সার সি দাগের অপশানটা করবে। এটাই হলো 4 দাগের অঙ্কটা, এইভাবেই করতে হবে। যেহেতু এগুলা শর্ট কোয়েশ্চেন এমসিকিউ, এত করে লেখার প্রয়োজন নাই, এভাবে করতে হবে না। এটা বোঝানোর জন্য জাস্ট তোমাদেরকে এভাবে দেখিয়ে দিলাম। এভাবে করার প্রয়োজন নাই, তোমাদের জানা থাকলে সঠিক উত্তরটা তোমরা বের করবে, যদি না জানা থাকে তবু রাফ ব্যবহার করবে, সংক্ষেপে উত্তরটা করবে। বেশ, চলো এবার 2 দাগের কি বলেছে দেখো। 2 দাগের অঙ্কটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের 2 দাগের ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্ত দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডকটা হবে সত্য হবে না এটা মিথ্যা হবে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এটা 213 পেজের 12, তোমাদের বইটা বের করো, 213 নম্বর পেজ, 213 নম্বর পেজের 12 দাগের অঙ্কটা দেখো। দুশো 13 পেজ দেখো, 12 দাগের অঙ্কটা হুবহু একই। কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? বিডিএ সমান 90 ডিগ্রি। এটা তোমাদের আগের ভিডিওতে করে দেখানো হয়েছে, অতএব তোমরা এটা দেখে নাও, এটা কী হবে? সঠিক উত্তর, মানে এটা সত্য। বিডিএ কোণটা হবে 90 ডিগ্রি। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর ও লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাহলে এই কথাটি সত্য, কথাটি সত্য, সত্য। তারপরে দেখো 2 দাগের অঙ্ক কি বলেছে। 2 দাগের অঙ্কটা বলেছে, এটা একটা ছবি দিয়েছে এস পি কিউ আর, এটা একটা ত্রিভুজ অঙ্কন করেছে। এস টি আর কিউ আর এই দুটোর মধ্যে সমান্তরাল। তাহলে এস টি সমান্তরাল যদি কিউ আর হলে পি কিউ বাই কিউ এস আর পি আর বাই পিটি, এটা কি হবে? এটাও তোমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এটা পেজ নাম্বার 238-এর থ্যালাসের উপপাদ্য এই অঙ্কটা করে দেখানো আছে। দেখো 238 পেজ, 238 পেজের এই যে থ্যালাসের যে উপপাদ্যটা, দেখো এখানে সঠিকটা উল্লেখ করে দিয়েছে। দেখো এই জায়গাটা, তাহলে এটা তোমরা বই দেখেই এটা বুঝতে পারছো। এটা অবশ্য করতে হবে না, এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি সব ভালোভাবে, তোমরা এটা দেখে রাখো। তারপরে এটাই হচ্ছে, তাহলে এটা আমরা বলবো সত্য, এটাও বলবো সত্য। বেশ, তারপরে কি বলছে? শঙ্কুর, তাহলে এটাও সত্য হলো। এবার 3 দাগের অঙ্কটা চলো দেখি কিভাবে করা যায়। শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে কোনটা? তো এখানে
উল্লেখ করে দিয়েছে যে উচ্চতা x√3 এটা হবে। শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর উচ্চতার দিকগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতার √3, উচ্চতা গুণিত √3, এটা উচ্চতা গুণিত √3। এটা আমাদেরকে বের করে দিতে হবে যে সত্য না মিথ্যা। তাহলে এখানে তোমরা এটা লিখে অঙ্কটা করতে পারো, নাও করতে পারো, তবে এই অঙ্কটা দেখো সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। তাহলে এখানে শঙ্কুর তির্যক উচ্চতা, তোমরা শঙ্কুর তির্যক উচ্চতাটা ধরে নিতে পারো, শঙ্কুর তির্যক উচ্চতা, মনে করি শঙ্কুর তির্যক উচ্চতা কি বলেছে, দিকগুণ বলেছে, উচ্চতা দিকগুণ। তাহলে উচ্চতা যদি h হয় তাহলে দিকগুণ বলেছে, তাহলে ভাষাটা কি বলছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর দিকগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিত √3। তাহলে এখানে তির্যক উচ্চতাটা আমরা ধরে নিলাম, শঙ্কুর তির্যক উচ্চতা L সমান 2h একক। তাহলে আমরা এটা বের করতে পারি একটা ফর্মুলা, দেখো ফর্মুলাটা কি, যে আমরা L সমান L মানে তির্যক উচ্চতা, এই ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছি, √r² প্লাস h², এই ফর্মুলাটা আমরা বের করেছি এর আগে। তো আমরা জানি এই ফর্মুলাটা লেখো, আমরা জানি L সমান h² বা এইভাবে তুমি এটা ঘুরিয়ে রাখতে পারো যে h² প্লাস r² সমান L², এটাও বলতে পারো, এভাবেও করতে পারো, বা এটাই আগে রাখতে পারো, এটা পরে রাখতে পারো। তো এখানে আমাদেরকে ব্যাসার্ধের মান বের করতে হবে, ব্যাসার্ধের মানটা শঙ্কুর ব্যাসার্ধের এত গুণ হবে, সেটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তাহলে এখানে L এর জায়গায় আমরা L এর মানটা কত ধরেছি 2h, তাহলে L এর জায়গায় আমরা 2hটা বসাবো, তাহলে h² প্লাস r² সমান 2h এর পরে স্কোয়ার দেব, তাহলে h² সমান 2 দুগুণী 4 h² প্লাস r² ছিল, h² প্লাস r² সমান 2 দুগুণী 4 h²। তাহলে এটা আমরা জানি, তাহলে r² সমান h² 4h², এটা ওই পারে গেলে মাইনাস h², তাহলে r² সমান 3h²। তাহলে r সমান 3h², তার মাথায় আমরা রুট দেব। তাহলে r সমান দেখো 3-এর বর্গমূল করা যায় না, তাই 3, কিন্তু h² এর বর্গমূল হচ্ছে h। দেখো ব্যাসার্ধটা এত বলেছিল, আমাদেরকে প্রশ্নটাও বলছে যে ব্যাসার্ধটা হবে উচ্চতার এত গুণ, তাহলে এটা উচ্চতা আর তার কত গুণ বলেছে √3 গুণ। তাহলে আমরা ব্যাসার্ধটা r ধরেছিলাম, যদি ব্যাসার্ধটা r ধরি তাহলে ব্যাসার্ধের কত গুণ হচ্ছে √3h গুণ, এটা তাহলে অবশ্য তোমরা সত্য বলতে পারো, এটাও সত্য, এটা সত্য। তাহলে অবশ্য বুঝতে পেরেছ। তারপরে কি বলছে দেখো 4 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা কি বলেছে, 4 দাগের অঙ্কটা কি বলেছে, কি বলছে, একটি ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 7:5, একটি ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 7:5 এবং এর মোট লাভের 1/40 টাকা পেলে B পায় 125 টাকা। এখানে বলেছে একটি ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 7:5 এবং A মোট লাভের 140 টাকা পেলে B পায় 125 টাকা। আর আমরা জানি যে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাতটা কী হবে, সমান হবে। তাহলে যদি A এর লাভ আর B এর লাভটা আমরা অনুপাত করে এটা চলে আসে তাহলে সত্য বলবো, আর এটা যদি না আসে তাহলে আমরা মিথ্যা বলবো।
কি বললাম কথাটা, যে লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাতটা সমান হবে। তো লভ্যাংশ মূলধনের অনুপাতটা দিয়েছে কত, 7:5। তাহলে এ লাভ পেয়েছে 140 টাকা এবং বি লাভ পেয়েছে 125 টাকা। এই দুটো লভ্যাংশের অনুপাত যদি সমান হয় তাহলে অবশ্যই আমরা এটা বলবো ঠিক, সঠিক। তাহলে এখানে তোমরা ভাষাটা লিখতে পারো, লিখে করলে না, এটা লেখা করার প্রয়োজন নাই, তোমরা মুখে মুখে এটা কাটাকুটি করলেই সামান্য রাফ ব্যবহার করে দেখবা, যদি সমান হয় তাহলে বলবো সত্য, নাহলে কীরকম A/B। আমি সংক্ষেপে দেখাচ্ছি, এটা A/B সমান কত আছে, এর মান 140, A/B এর মান কত আছে 125, এটা কাটো, এটাকে কত দিয়ে, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 28 140, এটা 5 দিয়ে 5 25 125, তাহলে এটা 28:25। দেখো এটার সাথে মিলে না, এটা হচ্ছে কি কার অনুপাত, লভ্যাংশের অনুপাত, আর এখানে মূলধনের অনুপাত এত আছে, আর লভ্যাংশের অনুপাত আছে 28:25, তাহলে অবশ্যই এটার সাথে এটা এক নয়, সমান হচ্ছে না, তাহলে এটা আমরা সরাসরি মিথ্যা বলবো। তোমরা যদি লেখে করো তাহলে এটা কিভাবে লিখতে পারো, তাহলে এই অপশানটা মিথ্যা, এটা বুঝতে পেরেছো, এই অপশানটা হলো মিথ্যা। যদি কেউ লিখে করো তার দেখিয়ে দিই। আর এটা আমরা কি পেয়েছি, এটা পেলাম আমরা সত্য, এখানে আমরা এটা পেলাম সত্য, এটা সত্য। তাহলে এই অঙ্কটা তোমরা লিখলে কিভাবে লিখবা, যে A/B এর মূলধন, A/B এর মূলধন কত, 7:5, এটা। তাহলে A/B এর লভ্যাংশের অনুপাত, A/B এর লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত দিয়ে কোনটা লিখব, সমান লভ্যাংশের অনুপাত এ পেয়েছে কত 140, A/B পেয়েছে কত 125। ইহা ছাড়া আরও ভাবে অনেকভাবে দেখানো যায় এটা। তো এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 4 থেকে 40, 5 8 40, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 5 25, তাহলে এটা কত হলো 28:25। তাহলে 28:25 হলো, এটা বুঝতে পেরেছ অবশ্য। তাহলে 2-এর 1 দাগের অঙ্কটা সত্য, 2-এর 2 দাগের অঙ্কটা সত্য, 2-এর 3 দাগের অঙ্কটা সত্য, 2-এর 4 দাগের অঙ্কটা মিথ্যা। তাহলে অবশ্যই এগুলা বুঝতে পেরেছ। চলো এবার আমরা 3-এর 3 দাগের অঙ্কগুলা শুরু করব। তাহলে 3 দাগের অঙ্কগুলা শুরু করব। তিন দাগের অঙ্কটা কি বলেছে দেখো, স্ক্রিনের উপর লেখা আছে, দেখো। 3 বন্ধু AB এবং C একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোটায়ের 2/5 কাজের জন্য এত অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি এত টাকা আয় হয় তাহলে কাজের জন্য A এর আয় ও B এর আয় থেকে কত বেশি। এটা আমাদেরকে বের করতে হবে। কি বলেছে ভালো করে দেখো, 3 বন্ধু AB এবং C একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য এই অনুপাতে ভাগ করে, এটা হচ্ছে কাজের অনুপাত। তাহলে কাজের অনুপাতটাই আমাদের প্রয়োজন, কত টাকা, মোট আয়ের এত অংশ এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে তোমরা ভাষাটা লিখতে পারো, 3-এর 1 দাগের অঙ্কটা, মোট আয় কত হয়েছে 29,260 টাকার কত অংশ, 2/5 এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এইটা হচ্ছে A পাচ্ছে, এটা B, এটা C, এই 3 জনের এটা হচ্ছে কাজের অনুপাত, মানে যে যেমন কাজ করবে সে তেমন টাকা পাবে। তাহলে আমরা আগে 29,260 টাকার 2/5 সমান কত টাকা সেটা দেখব। তাহলে কাজের জন্য এত টাকার এত অংশ সমান কত টাকা আগে দেখি। তাহলে মোট আয়ের 29,260 টাকা
2 এর 5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেই, অনুপাতে ভাগ করে নেই। তাহলে 29,260 টাকা, অতএব আমরা লিখতে পারি 29,260 টাকা গুণিত 2/5। তাহলে 5 দিয়ে গেলে 5 5 25, তাহলে 4 থাকছে 42, 5 8 40, 2 থাকছে 26, 5 5 25, 5 2 10। এটা আমরা 5 দিয়ে ভাগ করলাম। কিভাবে? 5 5 25, 4 থাকছে 42, 5 8 40, 2 থাকছে 26, 5 5 25, 1 থাকছে 10, 5 2 10। তাহলে এটা সমান হচ্ছে 4 10 17 11, 11,704 টাকা। এই টাকাটা আমরা কোন অনুপাতে ভাগ করে নেব? এই যে কাজের অনুপাত, এই অনুপাতে। আর আমাদের এটাই বলেছে যে এত টাকা আয় হলে তারা কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি। তাহলে আমাদের এ আর বি এই দুটোই বের করতে হবে, সি এরটা দরকার নেই। তাহলে এ কত টাকা পাচ্ছে দেখবো আমরা। তাহলে 11,704 টাকা থেকে এ কত টাকা পাবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে কাজের দিনের অনুপাতটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। এখানে লিখতে পারো, অতএব কাজের দিনের অনুপাত, কাজের দিনের অনুপাত কত আছে? 3:2:2। তাহলে এটা যোগ করলে অনুপাতের যোগফল বের করো। অনুপাতের যোগফল কত হবে? 3 + 2 + 2, তাহলে 5 আর 2 7। এত কাজের দিনের অনুপাত হচ্ছে এত টাকা, এত। তাহলে 11,704 টাকা থেকে এ কত পাচ্ছে? 3/7। আর বি কত পাবে? 2/7। এই দুটোই আমাদের দরকার, কারণ কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি, মানে এর চেয়ে বি এর চেয়ে এ কত বেশি সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 11,704 টাকা থেকে এত টাকার মধ্যে এ এর আয়। তাহলে আমরা লিখতে পারি যে 3/7 এটা এ এর আয় গুণিত কত? 11,704। 7 থেকে 7, 8 9 10 11, 4 থাকলো 47, 6 7 42, 43 44 45 46 47। তাহলে 5 থাকছে 50, 7 7 49, 1 থাকছে 14, 7 2 14। তাহলে এত টাকা। 7 থেকে 7, 4 থাকছে 47, 6 7 42, 5 থাকছে 50, 7 7 49, 1 থাকছে 14, 7 2 14। তাহলে এটা হচ্ছে কত হচ্ছে দেখো, 3 2 6, 3 7 21, 2 3 16 48, 7 দিয়ে কত? 50, 3 16 48 দিয়ে 50, মানে 5,016 টাকা। এই 5,016 টাকা কার হলো? এ এর আয়। আবার লেখো 11,704 টাকা থেকে এত টাকার মধ্যে বি এর আয়, বি এর আয়। তাহলে বি এর আয়টা কত হবে দেখো, বি এর আয় কত হচ্ছে 2, আর নিচে কত লিখবো? 7 গুণিত কত? 11,704 টাকা। এটা ভাগ করলে কত হয়েছে? এটা ভাগ করলে হচ্ছে 16/72। একবার বের করেছি। তাহলে 2 দিয়ে এটা গুণ করলে দেখো 2 2 4, 7 2 14, 1 থাকলো 16 2 32, 33, এত টাকা। এটা গুণটা একবার দেখে নিবা। 7 দিয়ে এটা ভাগ করেছি একবার, তাই আর দেখালাম না। তাহলে 2 2 4, 7 2 14, হাতে 1, 16 2 32, 33, এত টাকা। তাহলে এটা বি এর আয়, আর এটা আমরা পেয়েছিলাম এ এর আয়। এবার বলছে এর আয় বি এর আয় থেকে কত বেশি, অর্থাৎ এর আয় বি এর আয় থেকে বেশি, তখন এটা থেকে এটা মাইনাস করব। এর আয়, এ এর আয় বি এর আয় থেকে বেশি, বি এর আয় থেকে বেশি 50 16 -
34, 33, 44, এটা মাইনাস করলে উত্তর আমরা পেয়ে যাব। 4, 2, 4, 11, 7, হাতে 1, 4 আছে 10, 6, হাতে 1, তাহলে 1672 টাকা, এটাই উত্তর। তাহলে এত টাকা। তাহলে এটা অবশ্য বুঝতে পেরেছো কিভাবে করলাম। আচ্ছা, তারপরে দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে। 2 দাগের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে কত, 3:4, এবং তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে। চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাতটা তোমাদের কাছে বের করে চেয়েছে। তাহলে কার অনুপাত উল্লেখ করেছে, ব্যাসার্ধের অনুপাতটা উল্লেখ করেছে এবং তাদের উচ্চতার অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা এখানে লিখি কিভাবে করি। প্রথমে ধরে নাও, তাহলে এটা মিশিয়ে দিলাম। তাহলে মনে করো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, মনে করো এটা 2 নম্বর, মনে করো লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা, চোঙ এর উচ্চতা h1 ধরলাম, এবং শঙ্কুর উচ্চতা, এবং শঙ্কুর উচ্চতা সমান h2 একক, এটা একক। আবার লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত, আর ধরে নাও। আবার লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, চোঙ এর ব্যাসার্ধ সমান r1 একক। শঙ্কুর ব্যাসার্ধ r2 একক। তাহলে চোঙ আর শঙ্কুর অনুপাতটা আমাদের উল্লেখ করা আছে কত, 3:4। তাহলে এখানে লিখতে পারো চোঙ ইস্টু শঙ্কু সমান কত উল্লেখ করেছে, 3:4। আমরা চোঙের ব্যাসার্ধটা কি ধরেছি, এটা ব্যাসার্ধ, তাহলে r1 r2 সমান 3:4। তাহলে এটাকে তোমরা r1/r2 সমান 3/4 এটা লিখতে পারো। এবার বলছে দেখো এদের আয়তনটা। আচ্ছা, চোঙের আয়তনটা আমরা কিভাবে বের করব, আমরা চোঙের আয়তন জানি πr²h, তোমরা জানো যে চোঙের আয়তন হচ্ছে πr²h। তাহলে এখানে অতএব চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন লেখো। চোঙের আয়তন, চোঙ এর আয়তন সমান πr²h ঘন একক, এটা চোঙের আয়তন। তাহলে শঙ্কুর আয়তন, এখানে আমরা চোঙের আয়তনে πr², আর আমরা r1 ধরেছিলাম, আর এটা h1 ধরেছিলাম। এবং শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনটা কত, 1/3 পাই, এখানে r2 ধরেছিলাম, দেখো এটা r2, তাহলে r2 উপরে স্কোয়ার ইন্টু h2, দেখো শঙ্কুর উচ্চতা ধরেছিলাম h2, তাহলে h2 ঘন একক। তাহলে এই দুটোর অনুপাত বলেছে আমাদের কত, দেখো 9:8। তাহলে এখানে লিখতে পারো
চোঙ ইস্টু শঙ্কুর আয়তন, চোঙ ইস্টু শঙ্কুর আয়তন। তাহলে চোঙ ইস্টু শঙ্কুর আয়তন কত বলেছে? 9:8। 9:8 বলো। চোঙের আয়তনটা কত পেয়েছো? পাই R1 স্কোয়ার H1 ইজ টু শঙ্কুর আয়তন কত? 1/3 পাই R2 H2 সমান 9:8। এবার দেখো এখান থেকে পাই, এখান থেকে পাই কেটে গেল, তাহলে এখানে থাকছে কত? R1 স্কোয়ার H1 বাই তোমরা 1/3 R2 তার স্কোয়ার H2 সমান 9/8। অনুপাত মানে এটার সঙ্গে এটা ভাগ হয়েছে, তাই এটার সঙ্গে এটা আমরা ভাগ করলাম। তাহলে যেহেতু এটার সঙ্গে ভাগ হয়েছে, তাহলে এটা আমরা উল্টে লিখতে পারি। তাহলে এখানে কিভাবে লিখবা? এটা ওপরে দিয়ে দাও 3 গুণিত, তাহলে এখানে R1 বাই R2 তার মাথায় স্কোয়ার দিতে পারি, কারণ এটার পরে সূচকের নিয়ম অনুযায়ী দুটোর মাথায় বর্গ আছে, তাহলে তাই এটা বা এটা তার মাথায় স্কোয়ার দিলাম। এই বর্গটার মাথা তো থাকবে, এই বর্গটার মাথাও থাকবে, ইন্টু H1 বাই H2 সমান 9/8। আর এটার মান আমাদের কত জানা আছে? দেখো 3/4। তাহলে আমরা এই জায়গাটাই যদি 3/4 এই জায়গাটায় আমরা এখানে করছি, দেখো এখান থেকে এখানে নিলাম, তাহলে 3 ইন্টু এই জায়গাটায় আমরা বসাবো কত? 3/4। তাহলে 3/4 পরে স্কোয়ার দাও ইন্টু H1 বাই H2 সমান 9/8। এটা আমাদের জানা আছে। আচ্ছা এটার গুণফল কত হয় বলো তো? 3 3 9, 9কে 3 দিয়ে গুণ করলে 3 9 27। আর এটার গুণফল দুটো আছে, এই 3টে ওপর আছে তাই এটা গুণ হলো, আর দুটো 4-এর গুণফল 4 4 16 ইন্টু H1 বাই H2 সমান 9/8। দেখো এটা বুঝতে পেরেছো কি? তারপরে এই জায়গাটা আমরা ওপরে লিখছি। আচ্ছা H1 বাই এইটা আমরা ওপরে লিখলাম, H1 বাই H2 সমান আমরা 9/8 গুণিত এই 16টা উপরে দিতে পারো আর নিচে লিখতে পারো কত? 27, কারণ এটা গুণ হয়েছে তার জন্যে। তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 3 9 27, 2 দিয়ে ভাগ করলে 4 2 8। তাহলে আমরা H1 ইজ টু H2 সমান বলতে পারি 2:3। এটাই আমাদের চেয়েছিল যে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত। তাহলে চোঙটা আমরা ধরেছিলাম H1 এবং শঙ্কুটা ধরেছিলাম H2, তাদের অনুপাত হলো 2:3। এটাই অ্যান্সার। বেশ, তারপরে চলো 3 দাগের অঙ্কটা কি বলেছে। তাহলে এটা মিশিয়ে দিলাম। আচ্ছা 3 দাগের অঙ্কটা কি বলেছে? যদি y ভেরিজেস a কিউব এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাত হবে সেটা আমাদের বের করতে হবে। 3 দাগের অঙ্কটা দেখো। তাহলে y ভেরিজেস x কিউব এবং y এর বৃদ্ধি y এর বৃদ্ধি বলছে 8:27। এটা হচ্ছে y এর বৃদ্ধি। তাহলে এটা আমরা ধ্রুবক y সমান ধ্রুবক k ইন্টু এক্স কিউ ধরলাম। তাহলে এটা 1 নম্বর দিয়ে রাখলে কে অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু এটা কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা মনে করো যখন y এর বৃদ্ধি, যখন y এর বৃদ্ধি 8a এবং আবার y এর বৃদ্ধি মানে এই অনুপাতটা হচ্ছে একবার 8:27।
একবার বৃদ্ধি হয়েছে 8, তারপরে বৃদ্ধি হয়েছে 27 অনুপাতে। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে মনে করি যখন y এর বৃদ্ধি আমরা yn সমান কত ধরলাম 8, মানে দুটো আছে, তাহলে একবার y1 দেখবো, একবার y2 লিখব। তাহলে y1 সমান আমরা 8 এটা ধরে নিলাম, 8টা মানে এটা যে 8ই এটা নির্দিষ্ট না, তাই আমরা ধরেছি। তখন x এর বৃদ্ধি কত হবে? তখন x এর বৃদ্ধি x1 ধরে নেব। আবার যখন y এর বৃদ্ধি y2, মানে এটা 1 ধরেছিলাম তাই 8 হলো, আর y2 তাহলে কত ধরবো আমরা 27, তখন x এর বৃদ্ধি কি হবে? x এর বৃদ্ধি হবে x2, এটা। তাহলে 1 নম্বর সমীকরণটাই তোমরা এই হিসাবটা দেখো। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা লিখলাম, এখানে সমীকরণ উল্লেখ করে দিচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি। দেখো y সমান কত উল্লেখ করা আছে? y সমান উল্লেখ করা আছে k ইন্টু এক্স কিউব। তাহলে y সমান আমরা y এর বৃদ্ধিটা কত ধরছি? y1, তাহলে এই জায়গাটা আমরা y1 লিখতে পারি সমান k ইন্টু এটা কত হারে বৃদ্ধি হয়েছে? x1 হারে, k ইন্টু x1, তার মাথায় কিউব লিখতে পারি। তাহলে y1টার মান কত আছে? 8, তাহলে y1 এর জায়গায় আমরা লিখতে পারি 8 সমান k ইন্টু x1 তার পাওয়ার 3, এটা হলো বাস। এবার দেখো 2 না, আবার কি বলছে? y সমান কত আছে? k ইন্টু, এবার এটা দিয়ে দেখবো k ইন্টু এক্স কিউব। তাহলে y1 এই জায়গাটা আমরা লিখতে পারি y2, তাহলে y2 সমান k ইন্টু x3 বৃদ্ধিটা কত আছে? দেখো x2 তার পাওয়ার কিউব, এটা। তাহলে y2 এর মানটা কত আছে? 27 সমান k আর ইন্টু x3 তার পাওয়ার 2, এটা আমরা 1 নম্বর ধরেছিলাম, তাহলে এটা আমরা ধরলাম 2 নম্বর, এটা ধরলাম আমরা 3 নম্বর। যদি 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করি, 2 নম্বর বাই 3 নম্বর, 2 নম্বরেরটা মান কত আছে? 2 নম্বরকে আমরা 3 নম্বর দিয়ে ভাগ করে 2 নম্বরটাই দেখো 2 নম্বরে উল্লেখ করা আছে k ইন্টু x1 তার পাওয়ার 3 বাই k ইন্টু x3 তার পাওয়ার 2 সমান, এইটা সমান কত পেয়েছি আমরা? 8, আর এইটা সমান কত পেয়েছি? 27। তাহলে a কাটছে, k কাটছে, তাহলে এখানে দেখো x1 তার পাওয়ার 3 বাই x2 তার পাওয়ার 3 সমান 8/27, এটা আছে। তাহলে এটা আমরা x1 বাই x2 তার পাওয়ার আমরা কি করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী? তাহলে 8কে ভাঙলে আমরা 2, আর 27কে ভাঙলে 3, তারপরে কিউব দিতে পারি। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো, সূচকের নিয়ম অনুযায়ী 3 চলে গেল। তাহলে এখানে পড়ে থাকলে কত? x1 বাই x2 সমান 2/3, তাহলে x1 ইজ টু x2 সমান 2:3। কি বলেছিল? যে x এর বৃদ্ধি কি অনুপাতে হয়? অতএব তোমরা বলতে পারো যে x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, এটাই উত্তর। বেশ, তারপর দেখো 4 দাগের অঙ্কটা। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে
সমান কোণ উৎপন্ন করো। এটা দেখো 211 পেজের 41-এর উপপাদ্য। এটা আগের ভিডিওতে আমার তৈরি করা আছে, তোমরা দেখে নিতে পারো, ভিডিওর লিঙ্কটি নিচে দেওয়া আছে। দেখো 211 পেজ, 211 পেজের 41 দাগের 41 প্রয়োগটা, 211 পেজের 41 প্রয়োগটা তোমরা লক্ষ্য রাখো। 211 পেজের দেখো 211 পেজের 41-এর প্রয়োগ উপপাদ্যটা, 211 পেজের 41-এর উপপাদ্য। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করে তাদের এই দেখো এটাই, এই ছবিটা এইভাবে দিয়েছে। এটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে আমার আগের ভিডিওই, এটা তোমরা কেউ করতে পারো এটা দেখে, বা আমার ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওটা থেকে করতে পারো। সর্বসমতার এইটা লেখার কোনো প্রয়োজন নাই, বাদবাকি তোমরা লিখতে পারো। বাস, আসসালামু আলাইকুম।